রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিকে প্রায়শই একটি নৈতিক সংকট হিসাবে দেখা হয়, কিন্তু বিষয়টি আসলে তেমন নয়। এটি একটি কাঠামোগত অর্থনৈতিক সমস্যা, যার অত্যন্ত গভীর এবং ব্যক্তিগত আর্থিক প্রভাব রয়েছে। এই আলোচনায় আমরা বিষয়টিকে আবেগ দিয়ে নয়, বরং পুরোপুরি গাণিতিক এবং কাঠামোগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে যাচ্ছি। তো আলোচনার একেবারে মূল প্রশ্নটি হলো এটাই, কারণ এই যে সাময়িক মূল্য বৃদ্ধি, এটা কিন্তু শুধু এক মাসের বাজেটকেই প্রভাবিত করে না, বরং এটা আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ গঠনের যে পরিকল্পনা সেটাকেও বাধাগ্রস্ত করে। দেখুন, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার ভাষায় জীবনের এই দশকটাকে বলা হয় অ্যাসেট অ্যাকিউমুলেশন ফেজ। এই সময়টাতেই কিন্তু চক্রবৃদ্ধি হারে সম্পদ বাড়ানোর সুযোগ সবচেয়ে বেশি থাকে। তাই এই পর্যায়ে যে কোনো আর্থিক বিচ্যুতি দীর্ঘমেয়াদী লক্ষ্যে একটা বড় ধরনের প্রভাব ফেলে। 11.66%, এটাই হলো দেশের বর্তমান বার্ষিক মুদ্রাস্ফীতির হার। এই যে একটা বিরাট সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতা, এর মধ্যেই কিন্তু আমাদের টিকে থাকতে হচ্ছে। আর এই হারটা প্রতিনিয়ত আমাদের সঞ্চয় এবং বিনিয়োগের যে আসল মূল্য সেটাকে ক্ষয় করে চলেছে। তো এই সামষ্টিক চাপের প্রেক্ষাপটে আমাদের সামনে এসে দাঁড়ায় একটি ব্যক্তিগত আর্থিক চ্যালেঞ্জ। বিশেষ করে যারা অ্যাসেট অ্যাকিউমুলেশন ফেজে আছেন, তাদের জন্য এটা আরও বেশি প্রাসঙ্গিক। রমজানের এই অতিরিক্ত ব্যয়কে যদি একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হয়, তাহলে কিন্তু মূল সমস্যাটাকেই এড়িয়ে যাওয়া হবে। সত্যি বলতে এটা একটা বাৎসরিক পুনরাবৃত্তিমূলক আর্থিক ধাক্কা, যা দীর্ঘমেয়াদে আমাদের সম্পদ বৃদ্ধির গতিকে অনেকটাই ধীর করে দেয়। চলুন এই কাঠামোগত সমস্যার প্রথম স্তরটা বিশ্লেষণ করা যাক, আর সেটা হলো ভোক্তা চাহিদার একটা বিশাল এবং আকস্মিক পরিবর্তন। গাণিতিকভাবে যদি দেখি, কিছু নির্দিষ্ট আমদানি নির্ভর পণ্যের চাহিদা সাধারণ সময়ের তুলনায় হঠাৎ করেই প্রায় 50% পর্যন্ত বেড়ে যায়। এই যে একটা আকস্মিক উল্লম্ফন, এটা পুরো সরবরাহ ব্যবস্থার উপর একটা তীব্র চাপ সৃষ্টি করে। মজার ব্যাপার হলো, এই বাড়তি চাহিদা কিন্তু প্রতি বছরই অনুমান করা যায়, কিন্তু সমস্যাটা হলো দেশের সরবরাহ ব্যবস্থা এই চাপটা মোকাবেলার জন্য যথেষ্ট স্থিতিস্থাপক বা ইলাস্টিক নয়। ফলে একটা ঘাটতি প্রায় অনিবার্য হয়ে ওঠে। ঠিক আছে, এবার আলোচনার ফোকাসটা চাহিদার দিক থেকে সরিয়ে সরবরাহ ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার দিকে নেওয়া যাক। কেন এই ব্যবস্থা বর্ধিত চাহিদা মেটাতে পারে না? দেখুন, একজন উৎপাদক আর একজন ভোক্তার মধ্যে কমপক্ষে 4 থেকে 5টি মধ্যস্বত্বভোগী স্তর রয়েছে, আর প্রতিটি স্তরেই কিন্তু পণ্যের দাম বাড়ে এবং কিছু অদক্ষতা যুক্ত হয়, যা সব মিলিয়ে চূড়ান্ত মূল্যকে অনেক বাড়িয়ে দেয়। এর সাথে আরও কিছু প্রযুক্তিগত এবং আর্থিক সমস্যাও ভিত্তিমূল্যকে বাড়িয়ে দেয়, যেমন পণ্য আমদানিতে দীর্ঘ সময় বা যাকে বলে লং লিড টাইম, এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। এর ফলে যেটা হয়, আন্তর্জাতিক বাজারের দাম কমলেও স্থানীয় বাজারে তার প্রতিফলন প্রায়ই ঘটে না। দেশের সরবরাহ ব্যবস্থার আরেকটা বড় দুর্বলতা হল বৈচিত্র্যময় কোল্ড স্টোরেজের অভাব। আমাদের মোট সক্ষমতার প্রায় পুরোটাই আলু সংরক্ষণে ব্যবহৃত হয়। এর ফলে অন্যান্য পচনশীল কৃষি পণ্য সংরক্ষণের অভাবে সহজেই নষ্ট হয়ে যায়। এই যে অবকাঠামোগত ব্যর্থতা, এর পরিমাণটাও কিন্তু বিশাল। পরিসংখ্যান বলছে প্রায় 20 থেকে 40% উৎপাদিত খাদ্য বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়, আর এটাই একটা কৃত্রিম সংকট এবং মূল্যবৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। বেশ, এখন আমরা সমস্যার চূড়ান্ত স্তরটি উন্মোচন করতে যাচ্ছি, আর সেটা হলো বাজারের নিজস্ব কাঠামো, যা অল্প কিছু গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত করার একটা দারুণ সুযোগ করে দেয়। অর্থনীতিতে অলিগোপলি হলো এমন একটা বাজার কাঠামো যেখানে খুব অল্প কিছু প্রতিষ্ঠান পুরো বাজারটা নিয়ন্ত্রণ করে এবং নিজেদের ইচ্ছামতো মূল্য নির্ধারণের ক্ষমতা রাখে। এটা একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ঠিক বিপরীত চিত্র। এই গোষ্ঠীগুলো, যাদেরকে আমরা সিন্ডিকেট নামে চিনি, তারা সরবরাহ শৃঙ্খলের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ন্ত্রণ করার মাধ্যমে বাজারকে প্রভাবিত করে এবং শেষ পর্যন্ত নিজেদের সুবিধামতো একটা মূল্য নির্ধারণ করে। এতক্ষণ আমরা সিস্টেমের কাঠামোগত সমস্যাগুলো এক এক করে বিশ্লেষণ করলাম। এখন এই কঠিন বাস্তবতাকে স্বীকার করে একটি নতুন ব্যক্তিগত কৌশলের দিকে মনোযোগ দেওয়া যাক। তাহলে মূল যে পরিবর্তনটা আনা দরকার, সেটা হলো মানসিকতার, মানে গতানুগতিক আবেগতাড়িত প্রতিক্রিয়া অর্থাৎ প্যানিক বাইং, সেখান থেকে বেরিয়ে এসে একটা তথ্যভিত্তিক কৌশলগত পদ্ধতি গ্রহণ করতে হবে। আতঙ্ক নয়, পরিকল্পনা। তার মানে সিস্টেমের শিকার না হয়ে এর মধ্য দিয়ে কৌশলগতভাবে পথ চলতে হবে। এর জন্য সবার আগে এই ব্যয়কে একটি অনুমানযোগ্য বার্ষিক খরচ হিসেবে আর্থিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। বাজারের আবেগী কোলাহল থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশলকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। আর সবশেষে এই সিস্টেমিক মুদ্রাস্ফীতিকে অতিক্রম করার লক্ষ্যে সম্পদ বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে। সুতরাং শেষ প্রশ্নটি হল,
এই ব্যবস্থা যে ঠিক এভাবেই কাজ করে তা জানার পর নিজের সম্পদ রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হবে, কারণ মনে রাখতে হবে দীর্ঘমেয়াদী আর্থিক সাফল্য নির্ভর করে সিস্টেমকে বোঝা এবং সেই অনুযায়ী বিচক্ষণতার সাথে পরিকল্পনা করার উপর।